ব্যাপারটা হলো এমন না যে 250 খালি তেল খাইতেই থাকবে, বা যদি আপনি 350ও চালান, যদি রয়্যাল এনফিল্ডও চালান, তাহলে যে তেল শুধু খাইতেই থাকবে ব্যাপারটা কিন্তু তা না। আপনি ইকোনমি রাইড যদি করেন সেই ক্ষেত্রে তেল অনেক কম খরচ হবে, আর আপনি অল্প তেলে মোটামুটি ভালো মতোই চলতে পারবেন বলে এটা আমি 3টা বাইক দিয়ে জাস্ট উদাহরণ টানলাম। কালকে এই হাফ প্যান্টটা কিনছি, মোটামুটি কালারটা এমন, অ্যান্ড চেন না লাগায় বের হয়ে গেছি জিম থেকে। কি একটা অবস্থা, বাণিজ্যটা কি আমার রইলো? জাস্ট লিফটে নামছি, কেউ দেখে নাই। ওই যে আমি ছায়াতে দেখা যেতেছে, অবশ্য এই ক্যামেরাতে আবার ছায়া খুব একটা, মানে গ্লাস রিফ্লেকশন খুব একটা বোঝা যায় না। আর এই MT-15টা হচ্ছে আমাদের পরিচিত এক ভাইয়ের MT-15। কে কিনছে এটা পরে বলবো না, কিনে এই যে উনি একটা গ্লাস প্রোটেক্টর লাগাইছে, এটা আমি জানতাম, কিন্তু গ্লাস প্রোটেক্টরটার মাঝখানে তো বাতাস ঢুকে যেতেছে, লাভ কি লাগায়া? আমিও লাগাইছিলাম, পরে দেখি যে মাঝখানে বাতাস ঢুকে। এমটিতে একবার লাগাইছিলাম কেনার পর, এরপরে পলি প্রোটেকশন লাগাই নিছি। আমার ইসের মধ্যেও প্রোটেকশন লাগাইতে হবে, FZ25 এর মধ্যে। এখন বলতে পারেন এমটির কথা বলতে বলতে আমি কেন FZ25 এর কথা বললাম? FZ25 চালাবো আজকে, আমারটা না, অন্য একটা, এই জন্যই বললাম। আর দেখছেন এটা গ্লসি বাইক, কত সুন্দর পরিষ্কার, আর এটা ম্যাট বাইক, কি সুন্দর ময়লা ধরছে। ম্যাট বাইকের এই একটা সমস্যা, এই জন্য FZ25 সাদা যেটা, ওইটা দেখবেন যে খুব একটা ময়লা হয় না সাদা অনুযায়ী, কারণ কি ওটা গ্লসি, ময়লা উঠে যায়। আর ঝামেলা হচ্ছে যদি সাদা ম্যাট হইতো তাহলে ময়লা ধরে রাখতো। পিছে যাও, পিছে। মা, বাইকটা অনেক ভারী, এছাড়া আর সবই ঠিক আছে। ভারীর কারণে হাইওয়ে স্টেবিলিটি ভালো, বাট ঘুরাইতে টুরাইতে ও মা, শরীরটা পুরা দমকল বাহিনী হয়ে যায়, মানে হয়ে যায় আর কি, খুব কষ্ট হয় আর কি। যাই হোক, কংগ্রাচুলেশন ভাই ফর ইউর নিউ বাইক। এটা পরবর্তীতে যেদিন মালিক সহ পাবো ওই দিন দেখাবো যে উনি এই বাইকটা কিনছে, যে এক। আর দ্বিতীয়ত হচ্ছে বাইকটা আমার পছন্দের একটা বাইক, বাট আমি ভার্সন 2 কিনছি কারণ পার্টের একটা দরকার আছে, তা নাহলে ভার্সন 1 MT-15 আমার পছন্দের। এক হলো ওটা BS4, পাওয়ারও বেশি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওইটার সুবিধা হচ্ছে ওইটায় USD সাসপেনশন না, টেলিস্কোপিক সাসপেনশন খেলে ভালো। মানে আমাদের যেই সাসপেনশনটা দরকার ওই জন্য খেলে ভালো, বাট অ্যাজ এ স্পোর্টস যদি ক্যাটাগরি চিন্তা করেন সেক্ষেত্রে আবার USD গুড, মানে বেটার দেন টেলিস্কোপিক, এই হলো ব্যাপার। যাই হোক, আমার এখন ফার্স্ট অফ অল যেটা করতে হবে, খাইতে হবে। আর আমি এদিকেই কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নিব, কারণ আমার FZ চালাইতে হবে, অ্যান্ড অলরেডি আসরের আজান দিয়ে দিচ্ছে। আর জিমে আমার সাথে আরেক ভাই ছিল, উনি আবার একটু দৌড়ের উপরে ভাগলপুর, মানে ওনার এক্সারসাইজ এখনো শেষ হয় না, উনি ট্রেডমিলে দেখছি দৌড়াইতেছে। উনি শেষ করে আসতে আসতে আমি খেয়ে নিব, অ্যান্ড দেন আমরা একসাথে হচ্ছে একটা শ্যুটে যাব। এই চান্সে আমি হচ্ছে FZ25টা একটু চালাবো। দেখেন উল্টা কি সুন্দর নবাবের মতো আসে, অ্যান্ড পেছনে মেয়েটা যে বসে আছে ওর সেন্সটা, ও উল্টা যাইতেছে ফোন টিপতে টিপতে, মানে কোনো ভ্রুক্ষেপই নাই। আচ্ছা, এদিকে আমি এক জায়গায় খাবো, খাওয়া দাওয়াটা শেষ করে দেন হয়তো একবার ওই বাইকেই আপনাদের সাথে দেখা হবে। রাস্তাঘাট এখনো পর্যন্ত অনেক ফাঁকা, কারণ ফুয়েলই নাই, মানুষ গাড়ি ঘোড়া বের কিভাবে করবে বলেন। পালসারটাকে ওখানে রাখছি, খাওয়া দাওয়া শেষ করছি। সিট কভার কি লাগাইছে বুঝতেছি না, না স্টকই মনে হয়। আমরা এখন দুইজন এই বাইকটা নিয়ে বের হয়ে যেতেছি, কারণ এই বাইকটার শ্যুট আছে আজকে। আর ভাইয়া এই মাত্রই আমি নিলাম, মানে আমিও টেস্ট রাইড দেওয়ার জন্যই নিছি, না নেই নাই, মানে চালানোর জন্য একটু নিলাম আর কি। আমারও খুব একটা চালানো হয় না এই বাইকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার একটা আগ্রহ ছিল যে বাইকটা চালাতে কীরকম লাগে। ভাই এটার ওই যে চেক লাইট জ্বলে রয়েছে, চেক লাইটটা আচ্ছা এক সময় ওই শোরুমে নিয়ে উঠায় দেমনি। ভাইয়ার হচ্ছে জানার ইচ্ছা ছিল বাইকটা চালাইতে কীরকম। এখন আমিও আমারটা আসলে খুব বেশি কিলো যে চালাইছি, তো ওই এক্সপিরিয়েন্সটা ওনাকে শেয়ার করতে পারলাম না। আমি নিজেই হলো এই বাইকটা কারো কাছে পাইলে একটু চালাই। জীবন ভাইয়েরটাও চালাইছিলাম দীর্ঘক্ষণ, মানে দীর্ঘক্ষণ বলতে বেশি কিলো চলাটা একটু চালায় ভাই যান চালায় একটু দেখার চেষ্টা করছিলাম। অ্যান্ড আজকে এইটা পেয়ে এটাও একটু চালায় দেখার চেষ্টা করতেছি। এই বাইকটার কিলোমিটার হচ্ছে 7608 কিলোমিটার। অ্যান্ড এই বাইকটা বাইক ফেরিতে আনছে, চিন্তা করলাম যে আজকে একটু এই বাইকটা চালাই, যেহেতু শুটে যাইতেছে সেহেতু একটু চালায়া যাই। সবচেয়ে হ্যাঁ অবশ্যই সবচেয়ে মজার ব্যাপার যেটা এই বাইকের মধ্যে, সেটা হলো যে দুইজন যে উঠছি
মানে দুইজন উঠার ভাবভঙ্গিটা বুঝাই যাইতেছে না যে দুইজন উঠছি। একজন উঠলে যেরকম, দুজন উঠলে ওইরকমই লাগতেছে, একদম ফিল নর্মাল। এই একটা হলো হায়ার সিসি অ্যান্ড লোয়ার সিসির মধ্যে পার্থক্য। 150 সিসি একটা যত পাওয়ারফুল বাইকই হোক, সেটা স্পোর্টস বাইকও যদি হয়, দুইজন উঠা মাত্রই ওই বাইকের মধ্যে ওই বাইকটা উইক হয়ে যায়, দুর্বলতা কাজ করে আর কি, বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে যায়। কিন্তু এই ধরনের যখনই সিসিটা বাড়বে তখনই দেখবেন বা দেখি আমরা যে দুইজন উঠলে ওইরকম আহামরি কোনো পার্থক্য পাওয়া যায় না। ইভেন তিনজনও যদি উঠে ওরকম আহামরি কোনো পার্থক্য আসে না বাইকের মধ্যে, মানে পাওয়ার কমতি ফিল হয় না আর কি। এখন আসেন, আজকে দুইটা টপিক নিয়ে কথা হবে। এই যে কালারটা, এই কালারটা গ্লসি হওয়াতে দেখছেন 7000 কিলো চালাইছে বাইকটা, অ্যান্ড এই বাইকটা চালাইছে বেশিরভাগ সময় হচ্ছে এই 60 ফিট আগারগা এইদিকে, মানে এই লোকটার বাসা এদিকে এবং ঘোরাঘুরি সব এই দিক দিয়েই, যে কারণে এই বাইকটা আশপাশ দিয়েই ঘুরছে। অ্যান্ড কালার দেখছেন নষ্ট হয় নাই, কিন্তু এত কিলো চালানোর পরেও মোটামুটি ঠিকঠাকই আছে। এই হলো সুবিধা। ম্যাট হইলে আবার কালারটা একটু ময়লা ধরে রাখতো। এই গ্লসি বাইকের সুবিধা হচ্ছে ময়লা ধরে রাখে না এক, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ময়লা লেগেও যায় কাদা টাদা, এটা পরিষ্কার করাটা ইজি হয়, অ্যান্ড খুব অল্পতে ময়লা হয় না। এবার আসেন মজার ব্যাপারে, যে লাস্ট কিছুদিন আমরা তো তেলের একটা বিশাল সংকট দেখলাম। মোটামুটি একটা 150 সিসি বাইক যেগুলো ভালো মাইলেজ পাওয়া যায়, ওগুলো তো প্রায় 50-এর কাছাকাছি মাইলেজ উঠায়া চালানো সম্ভব যদি আপনি একটু ইকোনমি রাইড করেন। এখন এই 250 সিসি বাইকে কি আসলে এরকম কিছু সম্ভব কি না, এই জিনিসটা তো আসলে আমাদের জানার একটা আগ্রহ থাকারই কথা। এখন এইটার দুইটা প্রমাণ আমার কাছে আছে। এক হচ্ছে আমাদের জীবন ভাই, সে হচ্ছে চালায় হচ্ছে ওনার বাইকটা হচ্ছে এই FZ25 ব্ল্যাকটা, অ্যান্ড আমি চালাচ্ছি হচ্ছে পালসার F250, অ্যান্ড ওটাও ব্ল্যাকটা। আর আমাদের সঞ্চয় ভাই চালাচ্ছে হচ্ছে সুজুকি জিক্সারের যে 250টা, ওইটা। অ্যান্ড সঞ্চয় ভাইয়ের যদিও তেল শেষ হয়ে গেছে, কারণ ওনার প্রত্যেক দিন হচ্ছে গুলশান টু উত্তরা মুভ করতে হয়, অ্যান্ড উনি তেল পাচ্ছে না। এখন এইখানে আমি বলবো না যে কোনোটার মাইলেজ খুব একটা কম। আমি এইখানে একটা জিনিস বলবো, যে আপনি যখন চিন্তা করবেন যে আপনার আর খুব বেশি ফুয়েল নাই, এই অল্প ফুয়েলেই আপনাকে চলতে হবে, তখন আসলে কি ভাই এটা সম্ভব? কারণ দেখেন, আমি সেই ঈদের পর দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত মাঝখানে আমি জাস্ট 2বার তেল ঢুকাইছিলাম 1000 টাকার, কারণ ঈদের পরে যখন আমি আসছিলাম তখন ওই রংপুর থেকে আমি তেল শেষ করে আসছিলাম বলতে গেলে অনেকটাই। আর আমি 2বার 500 টাকার তেল ঢুকাইতে পারছি, ওই তেল এখনো পর্যন্ত 3 কাটা শো করতেছে, আজকে দেখলাম। সেম হচ্ছে জীবন ভাই, তেল একবার ভরছিল, 250 সিসিতে সুন্দর চলতেছে। আমি যদি 150 সিসিও চালাইতাম, 150 সিসিও যে এর চেয়ে বেশি কোনো সার্ভিস আমাকে দিত, ব্যাপারটা ওইরকম না। মানে এর চেয়ে বেশি কোনো সার্ভিস আমাকে 150 সিসি দিতে পারতো না। মানে অলমোস্ট দুইটা একই রকমের মাইলেজ আমাকে দিচ্ছে। কারণ কি, আমরা এই বাইকগুলা নিয়ে ইকোনমি রাইড করতেছি। সঞ্জয় ভাই জিক্সার চালাইতেছে, সেও মোটামুটি খুশি। জীবন ভাই FZ চালাইতেছে, সেও মোটামুটি খুশি। আমি F250 চালাইতেছি, আমিও মোটামুটি খুশি। মাইলেজ নিয়ে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমরা সবাই ইকোনমি রাইড করে মোটামুটি 40-র উপরে মাইলেজ রাখতে পারতেছি বলে আমার মনে হচ্ছে। কারণ ভাই তেল তো শেষ হইতেছে না, তা না হলে এই এক ট্যাঙ্ক তেল শেষ হইতে 1 সপ্তাহ লাগার কথা না, সেই জায়গায় আমরা মনে হয় মাসখানেক চালায় ফেলতেছি এক ট্যাঙ্ক তেল দিয়ে। হ্যাঁ, এবার আসেন 150 সিসি বাইক চালায় হচ্ছে আমাদের জীবন ভাই, সরি শুভ ভাই, যাকে নিয়ে আমি যাইতেছি। সেও তার CBR এর মধ্যে ট্যাঙ্ক লোড করছে, অ্যান্ড সেও আমাদের মতো চালাইতেছে। ইকোনমি রাইড করলে এটা ঠিক, হ্যাঁ 150 সিসির চেয়ে 250 একটু আগে আগে তেল শেষ হবে, কিন্তু ব্যাপারটা হলো এমন না যে 250 খালি তেল খাইতেই থাকবে, বা যদি আপনি 350ও চালান, যদি রয়্যাল এনফিল্ডও চালান, তাহলে যে তেল শুধু খাইতেই থাকবে ব্যাপারটা কিন্তু তা না। আপনি ইকোনমি রাইড যদি করেন, সেই ক্ষেত্রে তেল অনেক কম খরচ হবে, আর আপনি অল্প তেলে মোটামুটি ভালো মতোই চলতে পারবেন বলে এটা আমি 3টা বাইক দিয়ে জাস্ট উদাহরণ টানলাম। অ্যান্ড বাকি আরও অনেক বাইক আছে, ওগুলা যারা চালান তারা চাইলে কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন যে আসলে অন্যান্য বাইকে কীরকম কী মাইলেজ আপনারা পাচ্ছেন। এটা আমারও জানার ইচ্ছা আসলে। অন্যান্য যে চাইনিজ বাইকগুলো আছে, যেমন CF মোটো বা আর কি আছে, আর এখন মাথায় আসতেছে না, ক্যারিজমা আছে বাংলাদেশের মার্কেটে, এগুলা কীরকম কী দিতেছে, এগুলা যদি কেউ চালায়া থাকেন এগুলার মাইলেজ সম্পর্কে জানাইতে পারেন। মানে এই দুর্বিষহ অবস্থা, আমি নিজে 250 সিসি চালাইছি, তো আমি একদম চাক্ষুষ একটা প্রমাণ যে আসলে 250 সিসি বাইক যে খুব বেশি তেল খায় ওরকম না ব্যাপারটা।
হ্যাঁ এইবার আসেন, তেল কি আসলে খায় না? না না, তেল খায়। এখন যদি আপনি ইকোনমি রাইড না করে অ্যাগ্রেসিভ যে রাইডটা বা পারফরমেন্স যে রাইডটা ওইটা করতে চান, সেই ক্ষেত্রে আপনার বাইক তেল অবশ্যই বেশি খাবে। আপনি পারফরমেন্স নিয়ে খেলবেন, তেল খাবে না তা হবে না, তা হবে না। পারফরমেন্স চাইলে অবশ্যই তেল বেশি খরচ হবে, এবং সেই ক্ষেত্রে আপনি যদি ওভার পারফরমেন্স হিট করাইতে চান, আপনার বাইকের কিলোমিটার প্রতি বা লিটার প্রতি কিলোমিটার হয়তো 20-22-এ নেমে যাবে এই সমস্ত বাইকগুলাই, জাস্ট যদি আপনি পারফরমেন্স চান। এই হলো ব্যাপার। তো এটা সম্পূর্ণ নিজের হাতে যে আপনি আসলে কতটুকু তেলে কতটুকু পারফরমেন্স নেবেন বা কতটুকু তেলে কত দূর যাবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যেভাবে ভদ্রভাবে চালাইতেছি এইভাবে ভাই 1 লিটার তেলে 40-45 কিলো পর্যন্ত যাওয়া সম্ভব এই বাইকে, যদি রাস্তাঘাট ফাঁকা থাকে। জ্যামে পড়লে ব্যাপারটা আলাদা। এই যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে আমাদের শুটিং এরিয়াতে, অ্যান্ড এই কোস্টগার্ডের অফিসের পেছনের যে পার্কিং, ওইখানে আমরা যাব, শ্যুট টুট শেষ করি, দেন আসতেছি। আবার ডাবের পানি খেতে হবে আজকে। না এইটি কি 150 টাকা? 150 একটু বেশি হয়ে যায় না ডাবের সাইজ অনুযায়ী? আর ওই আপনার হাতের কাছেরটা কি খালি 80 টাকা? ওটা আবার এত কম দাম কে? সাইজ অনুযায়ী দাম। 120-এর কোনোটা নাই? না এই নারকেল না, মানে নারকেলের গুলার পানিও অতটা ভালো হয় না। এডি 2টা দেন, একটু দাম একটু যদি পারেন আর কি, আমি জোর করুম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেন আর এটা দেন। সরি আপনারা একটু ঘুরাইতেছি, কারণ ডাব পছন্দ হয়েছে। এই 2টা কি করুম? এই 2টা উইদাউট হেলমেট বাইকের পেছনে বসে এরকম ঘোরার যে একটা মজা, ওই মজাটা আজকে একটু নেয়ার ট্রাই করতেছি। হেলমেট টেলমেট সবই আছে, শ্যুট করলাম। এই যে হলো মাইক আমার হাতে। এবার ফুল গাছের পাশ দিয়ে সুন্দর ঘোরাঘুরি করতেছি। সারাদিন যে পরিমাণ গরম থাকে, রোদটা যখন নিচে নামে তখন যে এই যে ঠান্ডা বাতাসটা, এটা বাইকেই শুধু ফিল করা যায়। আপনি হাঁটলেও এই বাতাস ফিল করতে পারবেন না। সাইকেল আর বাইকে অন্যরকম একটা ফিল লাগে। ইভেন যদি ছাদ ছাড়া গাড়িতেও উঠেন এই ফিল পাবেন না, ওইটার মধ্যে এই ফিলটা পাওয়া যায় না। বাইক ইজ বাইক। যাক, আমাদের শ্যুট শেষ, আমরা এখন আবার ব্যাক টু দা ওই জায়গায় যেতেছি। আর শুনলাম পাম্পে নাকি তেলের লাইন কম, হয়তো আমরা গাড়ি নিয়ে যাব একটু পাম্পে তেল লোড করার জন্য। শুনলাম লাইন কম নাকি, একটু কম না লাইন আজকে শুনলাম। তো এই আর কি, একটু তেল যদি গাড়িতে আনতে পারি তাহলে ওখান থেকে একটু বাইকে ঢালবো, এরকম ইচ্ছা আছে আর কি। কারণ বাইকে আমাদের কারো আর তেল নাই, বাজে অবস্থায় আছি। ইভেন শোরুমের বাইকে তেল না থাকাতে শোরুমের বাইক বেচতে পারতেছে না। বিভিন্ন শোরুম থেকে ফোন আসতেছে, মানে একজন আরেকজনকে ফোন দিতেছে যে তেল ব্যবস্থা করা লাগবে, তা না হলে কাস্টমার কি বলে, ভাই নারায়ণগঞ্জ থেকে যে আসবো বাইক কিনা, আমরা নারায়ণগঞ্জ ব্যাক কীভাবে করব। তো শোরুমও আছে ভাপরে, সেটা নতুন হোক বা পুরানো হোক। ভাই দেখেন আমার তেলের অবস্থা। আমি অলরেডি 2 লিটার তেল এটার মধ্যে ঢালছি। তারপরে হচ্ছে মিটার এতটুকু 1 কাটা কি বাড়ছে কিনা আমি নিজেও বুঝতেছি না। বাড়ছে মনে হয়, কারণ হচ্ছে আমার মাত্রই 1 কাটা কম ছিল। অ্যান্ড 2 লিটার দেওয়ার কারণে সে আগের জায়গায় আবার এটা ফেরত আসছে। অ্যান্ড শোভাইয়ের গাড়ি নিয়ে অনেকক্ষণ আমরা লাইনে বসেছিলাম, অনেকক্ষণ। ভিডিও টিডিও করা হয় নাই। সময় এখন দেখেন 9:30 অলরেডি বাজে, যখন আমি তেল ঢুকায় দেন এখান থেকে বের হইতেছি। অ্যান্ড শুভ ভাইরেও বিদায় দিলাম। মানে গাড়িতে একটু বেশি তেল পাওয়া যায়, এই জন্য গাড়িতে থেকে তেল বের করা হচ্ছে আরেক ঝামেলা। তেল বের করে এটার মধ্যে ঢেলে এখন হচ্ছে আমি কিছুটা স্বস্তি যে 2 লিটার তেল আমি পাইছি। অ্যান্ড পাম্পে যা দেখলাম, পাম্পে যে ভাই কত রকমের লাইন। একটা লাইন হচ্ছে, আমি আর পাম্পের নাম উল্লেখ করলাম না, নর্মালি লাইনে দাঁড়ায় গাড়ি এবং বাইক যেগুলা তেল নিতেছে, এদের ব্যাপারটা হচ্ছে এরা বাইরে থেকেই, বাইরের নজল থেকেই ডিজেল অ্যান্ড অকটেন অ্যান্ড পেট্রোল নিয়ে বের হয়ে যেতেছে। আর ভেতরে ঢুকার যে নজেলগুলা, ভেতরে যে নজেলগুলো আছে ওইগুলা আবার ভিআইপি, ওগুলা বিভিন্ন রেফারেন্সে আসতে হইতেছে। ঢুকার জন্য একটা দড়ি পার হইতে হয়, দড়ি পারের একটা চার্জ আছে। অ্যান্ড তেল যেখান থেকে দিতেছে ওইখানে আবার উনি কোনো এক্সট্রা টাকা নিতেছে না। উনি হুজুর মানুষ, দেখলাম দাড়ি টাড়ি আছে, সুন্দর মেহেদি দেয়া, উনি কোনো বকশিস বা কোনো কিছুই নেয় না। কিন্তু ওইখানে ঢুকাটা টাফ, ওটা বিভিন্ন রেফারেন্সে ঢুকে দেন ওইখান থেকে হচ্ছে আপনাকে ফুয়েল নিতে হবে। তো এই হচ্ছে বিধিকিচ্ছা কাণ্ড চলতেছে এখন পাম্পে। তবে আগের চেয়ে লাইন মোটামুটি 4 ভাগের 3 ভাগ আছে, 1 ভাগই কমে গেছে। এবং আমার যেটা মনে হইতেছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তেলের লাইন অনেকটাই কমে যাবে। এটা একটা ভালো ব্যাপার আমার মনে হয়েছে। প্রাইভেট কারের যে লাইনটা ওইটা অনেক ছোট ছিল, বাসের লাইন অনেক বড় ছিল।
ডিজেল যেটা, অ্যান্ড বাইকের লাইন মোটামুটি আগের চেয়ে ওই যে 4 ভাগের 3 ভাগ ছিল, অ্যান্ড 1 ভাগ মাইনাস হয়েছিল। তবে গাড়ির লাইন ভাই মোটামুটি অর্ধেকেরও নিচে নেমে আসছে, এই ব্যাপারটা আমি ভালো লাগছে আমার কাছে। শুভমের গাড়িটা নিয়ে আমরা সুন্দর লাইন দাঁড়ায়া দেন সুন্দরভাবে তেল নিয়ে, যেহেতু আমরা ভিআইপি না, ভিআইপি হইলে তো আমাদের রেফারেন্স থাকতো বা কিছু একটা, আমরা যাক তেল নিতে পারছি লাইনে টাইনে দাঁড়ায়। মোটামুটি 2 লিটার আমি নিছি। এখন প্রয়োজন হলে আর একটু সামনে হয়তো এইভাবে গাড়িতে করে এনে আমার নেওয়া লাগবে, তাছাড়া তো আসলে উপায় নেই। এখন কি করব, বাইকে দেয় অল্প অল্প তেল ভাই, 500 টাকা না কত টাকা তেল দিতেছে আমি নিজেও জানি না, যদি আমি বাইকের লাইনে আজকে ছিলাম না। যাক, তাহলে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই, খুব টায়ার্ড লাগতেছে। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর ওই দেখো পিছনে আরেকজন আয়া পড়ছে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে ও মামা আবার আপনিও আয়া পড়ছেন, ওরে বাবা রে বাবা, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.